কলকাতার বুকের মধ্যে দাঁড়িয়ে আছে এক বিশাল লাল অট্টালিকা, যেটাকে দেখলেই মনে হয় যেন ইতিহাস এখনো এখানেই বেঁচে আছে। দিনের আলোয় তাকে দেখলে মনে হয় যেন ইতিহাসের কোনো জমাট বাঁধা অধ্যায়, আর রাতের অন্ধকারে হলুদ আলোয় ভিজে গেলে এই ভবন যেন অতীতের অজস্র গোপন কথার সাক্ষী হয়ে ওঠে। 2 শতাব্দীর বেশি সময় ধরে এই ভবন নীরবে দেখে এসেছে ব্রিটিশ শাসন, স্বাধীনতা আন্দোলন, রাজনৈতিক লড়াই, ক্ষমতার পরিবর্তন আর অসংখ্য অজানা ঘটনা। হ্যাঁ, এটাই রাইটার্স বিল্ডিং, কারো কারো কাছে পরিচিত মহাকরণ নামে। কলকাতার ঐতিহাসিক বিবাদীবাগের মাঝখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাইটার্স বিল্ডিং। দীর্ঘ 13 বছর পর নতুন করে সেজে উঠেছে রাইটার্স বিল্ডিং। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এখান থেকেই শুরু করেছিলেন তার রাজনৈতিক অধ্যায়। তবে তার ঠিক 2 বছর পর 2013 সালে তিনি ঠিক করেন এই বিল্ডিং থেকে সমস্ত কাজকর্ম নবান্নতে শিফট করা হবে, এবং তারপর থেকেই এই বিল্ডিং শান্ত হয়ে অপেক্ষা করছিল সঠিক সময়ে। 2026 সালের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার বাংলায় আসেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বাংলার শাসনভার তুলে নেয় এবং বিজেপি সরকার সিদ্ধান্ত নেয় যে তারা এই রাইটার্স বিল্ডিং থেকেই শাসন কাজ চালনা করবে। তাই আবার প্রশাসনিক ক্ষমতা ফিরছে রাইটার্স বিল্ডিং। এখানে বসে শাসন চালিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে বসে বাংলার ভাগ্য নির্ধারণ করেছে ব্রিটিশ সরকার। এই ভবনের করিডোর কাঁপিয়ে উঠেছিল বিপ্লবীদের বন্দুকের গর্জন। এখানে লেখা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, প্রশাসনিক চক্রান্ত, বিদ্রোহ আর ক্ষমতার গল্প। আর সেই কারণেই রাইটার্স বিল্ডিং শুধু একটা সরকারি অফিস নয়, এটা আসলে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল এবং কলকাতার ইতিহাসের একটা বড় অংশ। আমি শুভদীপ আজ আপনাদের বলবো এই রাইটার্স বিল্ডিং এর বিভিন্ন অজানা ঘটনা। কে এবং কেনই বা গড়ে তুলেছিল কলকাতার বুকে এত বড় একটি বিল্ডিং? রাইটার্স বিল্ডিং বা মহাকরণ, এই নামকরণের পেছনের আসল রহস্যটাই বা কি? কিভাবে এই বিল্ডিং ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের এক অন্যতম অভিযানে জড়িয়ে পড়ে, এবং 2026 সালে নির্বাচনের পর আজ রাইটার্স বিল্ডিং এর বর্তমান অবস্থাটাই বা কি? তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সময়টা 1777 সাল। তখনকার কলকাতা আজকের মতো ছিল না। চারিদিকে ঘোড়ার গাড়ি, কাঁচা রাস্তা, পুরনো দালান আর গঙ্গার ধারে ধীরে ধীরে গড়ে উঠতে থাকা একটি নতুন শহর। ভারতের বাণিজ্যিক মানচিত্রে তখন দ্রুত উত্থান ঘটছে বাংলার। মুর্শিদাবাদ ছিল ধনী আর হুগলি নদী ছিল বাণিজ্যের প্রাণ। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতার প্রাণকেন্দ্র বিবাদীবাগ এলাকার এই জায়গাটাতেই তৈরি হতে শুরু করে এক বিশাল লাল অট্টালিকা। সেই সময় কেউ হয়তো ভাবতেও পারেনি এই ভবন একদিন বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা হয়ে উঠবে। 1777 সালে থমাস লায়ন রাইটার্স বিল্ডিং এর নকশা তৈরি করেন। প্রথম দিকে ভবনটা খুব একটা বড় ছিল না, 3 তলা সাধারণ একটা দালান হিসাবে তৈরি করা হয়েছিল এটাকে। কিন্তু ধীরে ধীরে এই জায়গার গুরুত্ব বাড়তে শুরু করে, কারণ তখন ব্রিটিশরা কলকাতাকে তাদের প্রশাসনের প্রধান কেন্দ্র বানাতে চলেছিল। আর সেই কারণেই দরকার ছিল এমন একটা জায়গা যেখান থেকে সরাসরি হিসেব, কর, চিঠিপত্র আর গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ একসঙ্গে করা সম্ভব হবে। দেখুন, সেই সময় তো আর কম্পিউটার বা টাইপ মেশিন বা প্রিন্টার ছিল না, তাই সব সরকারি নথি, দলিল আর চিঠিপত্র হাতে লিখেই তৈরি করা হতো। দিনের পর দিন বসে দিস্তার পর দিস্তা কাগজ লিখতেন ব্রিটিশ কোম্পানির তরুণ কর্মচারীরা। বেশিরভাগের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। তারা ইংল্যান্ড থেকে ভারতে আসতো ব্রিটিশ কোম্পানির চাকরি করতে, আর এই কর্মচারীদের বলা হতো রাইটার। ব্রিটিশ কোম্পানির তরুণ কর্মচারীরা এই বিল্ডিংয়েই থাকতেন। একভাবে বলা যায় এটি ছিল কোম্পানির হোস্টেল। কিন্তু ধীরে ধীরে কলকাতা যখন ব্রিটিশ ভারতের প্রশাসনিক রাজধানীতে পরিণত হতে শুরু করলো, তখন এই ভবনের গুরুত্ব বাড়তে থাকে। এবং যেহেতু রাইটারদের থাকার জায়গা ছিল এটা, তো সেখান থেকেই এই বিল্ডিং এর নাম হয়ে যায় রাইটার্স বিল্ডিং। সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে সরকারি কাজের চাপ। ধীরে ধীরে এই ভবন হয়ে ওঠে ব্রিটিশ প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর সেই কারণেই ভবনের সঙ্গে একের পর এক নতুন অংশ যোগ করা শুরু হয়। নতুন অফিস ঘর তৈরি হয়, নতুন করিডোর বানানো হয়, এমনকি ওঠানামার জন্য লোহার সিঁড়িও লাগানো হয়। 1800 সালের পর থেকে ধীরে ধীরে পুরো ভবনের চেহারা বদলাতে শুরু করে। ব্রিটিশ সরকার চাইছিল এই ভবনটা দেখলেই যেন মানুষের মনে ক্ষমতা আর শাসনের একটা ভয় তৈরি হয়। তাই ভবনের সামনের অংশ বড় বড় স্তম্ভ, লাল ইটের দেওয়াল আর ইউরোপীয় ধাঁচের নকশা দিয়ে সাজানো হয়।
দূর থেকে দেখলে ভবনটা যেন ইউরোপের কোনো রাজপ্রাসাদের মতো দেখতে লাগতো। ভবনের মাঝখানের অংশের ওপরে বসানো হয় মিনার্ভার মূর্তি। মিনার্ভা ছিলেন রোমান জ্ঞান ও যুদ্ধের দেবী। তার নিচে দাঁড়িয়ে থাকা রাইটার্স বিল্ডিং যেন নীরবে ঘোষণা করত, বাংলার আসল ক্ষমতা এখানেই। ছাদের ওপর আরও কয়েকটি মূর্তি বসানো হয়েছিল, ন্যায় বিচার, বাণিজ্য, বিজ্ঞান আর কৃষির প্রতীক হিসাবে। সেখানে ছিল জিউস, হারমিস, অ্যাথেনা আর ডিমিটারের মূর্তি। এই স্ট্যাচুগুলো 1883 সালে উইলিয়াম ফ্রেডরিক উডিংটন নামে একজন ভাস্কর্য শিল্পী তৈরি করেছিলেন। প্রতিটি মূর্তির পাশে একজন ইউরোপীয় এবং একজন ভারতীয় মানুষকে দেখানো হয়েছিল, যেন ব্রিটিশরা বোঝাতে চাইছিল ক্ষমতার কেন্দ্রে তারাই আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটে। ভারতের শাসনভার চলে যায় সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে। এরপর রাইটার্স বিল্ডিং আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি ধীরে ধীরে বাংলার প্রশাসনিক সদর দপ্তরে পরিণত হয় এবং 1947 সালে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হতে থাকে রাইটার্স বিল্ডিং। বাংলায় এর নাম দেওয়া হয় মহাকরণ। মহা অর্থাৎ বৃহৎ, করণের অর্থ প্রশাসনিক কার্যকলাপ বা দপ্তর বলা যায়, অর্থাৎ মহাকরণ মানে বৃহৎ প্রশাসনিক কেন্দ্র। এই নাম শুধু একটি ভবনের নাম নয়, এটা বাংলার প্রশাসনিক শক্তির প্রতীক হয়ে ওঠে। কিন্তু রাইটার্স বিল্ডিং শুধু শাসনের প্রতীক ছিল না, এটা ছিল বিদ্রোহেরও প্রতীক। 1930 সালের 8ই ডিসেম্বর কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের আগুন জ্বলছে। ভারত জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন তীব্র হচ্ছে। একদিকে গান্ধীজির অহিংসা আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিপ্লবীদের গোপন সংগঠন। বাংলায় ব্রিটিশ পুলিশ বিশেষভাবে নির্মম ছিল। রাজনৈতিক বন্দীদের ওপর অমানবিক অত্যাচার চালানো হতো। কারাগারের মধ্যে মারধর, অপমান, নির্যাতন এসব ছিল নিয়মিত ঘটনা। সেই সময় ব্রিটিশ পুলিশের একজন ভয়ঙ্কর অফিসার, যার নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে উঠত, কর্নেল N.S. সিমসন। সে ছিল কারাগারের উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ওপর অমানবিক অত্যাচারের জন্য সে কুখ্যাত ছিল। জেলে বন্দীদের মারধর করা, না খাইয়ে রাখা, অপমান করা এসব অভিযোগ প্রায়ই উঠত তার বিরুদ্ধে। স্বাধীনতা সংগ্রামীদের কাছে সিমসন ছিল ব্রিটিশ অত্যাচারের মুখ, আর তাই তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেয় বেঙ্গল ভলেন্টিয়ার্সের 3 তরুণ বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত। তারা শুধু সাধারণ বিপ্লবী ছিলেন না, 3 জনের মধ্যেই ছিল ভয়ঙ্কর সাহস আর দেশের জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার মানসিকতা। খুব অল্প বয়সেই তারা বুঝে গিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তবু তারা পিছিয়ে যায়নি। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, ব্রিটিশ সরকারকে ভয় দেখানো নয়, তাদের সরাসরি আঘাত করা। বিনয় বসু ছিলেন খুব শান্ত স্বভাবের, কিন্তু ভেতর থেকে ভীষণ দৃঢ় মানুষ। অনেকে বলতেন তার চোখের মধ্যেই আলাদা আত্মবিশ্বাস দেখা যায়। বাদল গুপ্ত ছিলেন অত্যন্ত সাহসী আর আবেগী। দেশের জন্য নিজের জীবন দিতে তিনি এক মুহূর্ত ভাবতেন না। আর দীনেশ গুপ্ত বয়সে সবচেয়ে ছোট হলেও সাহসের দিক থেকে কারো থেকে কম ছিলেন না তিনি। 3 জনেই জানতো রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার পর হয়তো তারা আর জীবিত বেরোতে পারবে না। তবু তারা পিছিয়ে যায়নি। 8ই ডিসেম্বর 1930 সেদিন তারা ইউরোপীয় পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায়। তাদের হাতে ছিল লোড করা রিভলভার, আর মনে ছিল একটাই লক্ষ্য, সিমসনকে শেষ করা। রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তারা সোজা সেই ঘরের দিকে যায় যেখানে সিমসন কাজ করছিল। তারপর হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো ভবন। বিপ্লবীরা খুব কাছ থেকে সিমসনকে গুলি করে। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে সে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রাইটার্স বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারিদিকে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ব্রিটিশ পুলিশ আর সৈন্যরা পুরো ভবন ঘিরে ফেলে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর গুলির লড়াই। রাইটার্স বিল্ডিংয়ের করিডোরে একের পর এক গুলির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। একদিকে পুরো ব্রিটিশ পুলিশ বাহিনী, অন্যদিকে মাত্র 3 জন তরুণ বিপ্লবী। তবুও তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কারণ তাদের কাছে নিজের জীবনের থেকেও দেশের স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে তাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তখন তারা বুঝতে পারে আর বাঁচার রাস্তা নেই। কিন্তু ব্রিটিশদের হাতে ধরা পড়বে না, এই সিদ্ধান্ত তারা আগেই নিয়ে এসেছিল। বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মবলিদান দেন। বিনয় বসু আর দীনেশ গুপ্ত নিজেদের গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 5 দিন পর মারা যায় বিনয় বসু, আর দীনেশ গুপ্তকে পরে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনা পুরো বাংলাকে নাড়া দিয়েছিল। 3 তরুণের সাহস বাঙালি যুবকদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু মৃত্যুর পরেও মানুষ তাদের ভুলে যায়নি। আজও তারা বাংলার সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের প্রতীক হয়ে বেঁচে আছেন।
রাইটার্স বিল্ডিং এর সামনে থাকা ডালহৌসি স্কোয়ারের নাম পরে বদলে রাখা হয় বিবাদী বাগ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ। আজও সেই নাম তাদের স্মৃতি বহন করে চলে। আজও রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে তাদের 3 জনের মূর্তি, যেন তারা এখনো মনে করিয়ে দিচ্ছে দেশের জন্য লড়াই করা মানুষ কখনো সত্যি হারিয়ে যায় না। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে রাইটার্স বিল্ডিং নতুন পরিচয় পায়। ব্রিটিশদের শাসনের প্রতীক হয়ে থাকা এই ভবন পরে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কাজের জায়গা হয়ে ওঠে। এখান থেকেই রাজ্যের প্রশাসন চালানো হতো। মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের দপ্তর, গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক সবকিছুই হতো এই ঐতিহাসিক ভবনের ভেতরে। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি। তার আমলে রাইটার্স বিল্ডিং থেকে নেওয়া হয় বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক এই সব আধুনিক শহর পরিকল্পনার মূল সিদ্ধান্ত নেওয়া হয় এইখান থেকেই। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছিল এই লাল অট্টালিকা। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। তারপর টানা 34 বছর রাইটার্স বিল্ডিং ছিল বাম রাজনীতির প্রধান কেন্দ্র। জ্যোতি বসুর সময় এই ভবন কার্যত ক্ষমতার দুর্গে পরিণত হয়। ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা, কৃষক রাজনীতি সব সিদ্ধান্তই এখান থেকেই পরিচালিত হতো। কিন্তু সময়ের সাথে সাথে ভবনটা অনেক পুরনো হয়ে যেতে থাকে। দেওয়ালের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। অনেক জায়গায় মেরামতের প্রয়োজন দেখা দেয়। আর তাই 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের প্রধান কাজের জায়গা রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে নিয়ে যান নবান্নতে। নবান্ন আসলে হাওড়ার একটি 14 তলার বিল্ডিং, যেটাকে পরে রাজ্য সরকারের নতুন প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা শুরু হয়। সেই সময় বলা হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে বড়সড় সংস্কারের কাজ হবে, আর কাজ শেষ হলে হয়তো আবার সরকার ফিরে আসবে এখানে। কিন্তু বছরের পর বছর কেটে গেল, পুরো কাজ শেষ হয়নি। ধীরে ধীরে রাইটার্স বিল্ডিং প্রায় ফাঁকাই হয়ে যায়। যে ভবনের করিডোর একসময় মন্ত্রী, অফিসার আর পুলিশের ব্যস্ততায় ভরে থাকতো, সেই জায়গাও ধীরে ধীরে শান্ত আর নির্জন হয়ে পড়ে। তবুও মানুষ রাইটার্স বিল্ডিংকে ভুলতে পারেনি, কারণ এই বিল্ডিং শুধু একটা অফিস ছিল না, এটি ছিল বাংলার ইতিহাস আর আবেগের একটা অংশ। আর এখন আবার নতুন করে এই ভবনকে নিয়ে আলোচনা করা শুরু হয়েছে। দীর্ঘ 13 বছর পর আবার ঐতিহাসিক ভবনকে প্রশাসনের কেন্দ্র হিসাবে ফিরিয়ে আনার কথা শোনা যাচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আসে। বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং তারা সিদ্ধান্ত নেয় আবার রাইটার্স বিল্ডিং থেকেই সরকারি কাজ করা শুরু হবে। কারণ অনেকের মতে রাইটার্স বিল্ডিং শুধু একটা পুরানো অফিস নয়, এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রতীকগুলোর মধ্যে একটা। নবান্ন থেকে প্রশাসনের কাজ আবার এই লাল অট্টালিকায় ফিরিয়ে আনার জন্য নতুন করে সংস্কারের কাজও দ্রুত শুরু করা হয়েছে। ভবনের বিভিন্ন অংশে মেরামত করা হচ্ছে, রং করা হচ্ছে, নতুন বৈদ্যুতিক লাইট বসানো হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাও বদলানোর কাজ শুরু হয়েছে। একসময় যে করিডোর প্রায় ফাঁকা হয়ে গেছিল, সেই জায়গাতে আবার দেখা যাচ্ছে কর্মীদের যাতায়াত, মেরামতের কাজ আর ব্যস্ততা। 2 শতাব্দীরও বেশি সময় পরে আজও রাইটার্স বিল্ডিং বাংলার রাজনীতি আর ইতিহাসের কেন্দ্রবিন্দুতেই রয়ে গেছে। হয়তো খুব শীঘ্রই আবার এই করিডোরে শোনা যাবে সরকারি ব্যস্ততার শব্দ, আবার আলো জ্বলবে সেই পুরনো ঘরগুলোতে, আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই লাল অট্টালিকা আবার ফিরে পাবে তার পুরনো পরিচয়। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা সেই লাল প্রাসাদ আজও নীরবে ইতিহাস বলে যায়। রাইটার্স বিল্ডিং দেখেছে ব্রিটিশ শাসনের উত্থান, দেখেছে স্বাধীনতার লড়াই, দেখেছে বিপ্লবীদের রক্ত, দেখেছে বাংলার রাজনৈতিক পালাবদল। তার করিডোরে হাঁটতেন ব্রিটিশ অফিসাররা, সেই একই করিডোরে বন্দুক হাতে ছুটেছিলেন বিনয় বাদল ও দীনেশ। সেই একই ভবনে বসে বাংলার মুখ্যমন্ত্রীরা রাজ্য চালিয়েছেন। একটি বিল্ডিং, কিন্তু তার ভেতরে বন্দী রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস। রাইটার্স বিল্ডিং এখনো বাংলার মানুষদের কাছে একটা আবেগের নাম, কারণ ইতিহাস কখনো মরে না। ইতিহাস দেওয়ালে, করিডোরে, স্মৃতিতে জমে থাকে। আর রাইটার্স বিল্ডিং সেই জমে থাকা ইতিহাসের এক জীবন্ত প্রতীক। যখন আপনি বিবাদীবাগের সামনে যাবেন, একবার সেই লাল দেওয়ালের দিকে তাকিয়ে দেখবেন কত মানুষ, কত স্বপ্ন, কত রক্ত, কত ক্ষমতার গল্প লুকিয়ে আছে ওই ভবনের ভেতরে। আর হয়তো তখন আপনারও মনে হবে রাইটার্স বিল্ডিং শুধু একটি বিল্ডিং নয়, এটি আসলে বাংলার ইতিহাসের হৃদস্পন্দন। আপনাদের কি মনে হয়, আবার রাইটার্স বিল্ডিং থেকে সরকারি কাজ শুরু হলে ভালো হবে, নাকি নবান্নই থাকা উচিত প্রশাসনের প্রধান জায়গা? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
যে আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করতে হয়তো 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমার কাছে এটি অনেক বড় পাওয়া। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে।